ওয়েলকাম অল। আজকের আমাদের আলোচনার টপিক পরমাণু বা অ্যাটম। এটা ক্লাস 12-এর ইউনিট 8-এর ফার্স্ট চ্যাপ্টার এবং এনসিইআরটি বা সিবিএসসি বইতে 12 নম্বর চ্যাপ্টার। আমাদের আগের ভিডিওগুলোতে পরমাণু সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, তার আকার, আয়তন, ইলেকট্রন সম্পর্কে, ইলেকট্রন মহল সম্পর্কে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার কাছে কিছু কমেন্টস এসছে, সেগুলোকে সাজেশন হিসাবেই নিচ্ছি, এবং তার ভিত্তিতে যে ভিডিওটা আজকে আপলোড করছি বা এই চ্যাপ্টার রিলেটেড আলোচনায় শুধুমাত্র এইচএসে যে সমস্ত কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করছি। আমি চ্যাপ্টারের ডিটেলস আলোচনা যাচ্ছি না, এবং সেই সমস্ত ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলোই আলোচনা করবো যেগুলো প্রবলেম সলভিংয়ের জন্য বারবার আলোচনার মধ্যে আসবে। তো প্রথমে আমরা আসবো ইলেকট্রন সম্পর্কে। আমরা অলরেডি জানি একটি ইলেকট্রনের চার্জ ইকুয়াল টু -1.6 ইন্টু 10⁻−19 কুলম, এবং এই মান -4.8 ইন্টু 10⁻10 ESU। এবং একটি ইলেকট্রনের ভরকে স্থির ভর ধরা হয় বা রেস্ট মাস বলা হয়। এই রেস্ট মাসের m0 এর মান 9.1 ইন্টু 10⁻31 কেজি, এবং এই মান 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। আজকে আমাদের কাছে যে পরমাণু মডেল আছে সেই পরমাণু মডেলে একদিনে পৌঁছানো যায়নি। বিভিন্ন মডেল, তার ত্রুটি, তার বিশ্লেষণ, এই মাধ্যমে পরমাণুর ধারণাটাই আমাদের কাছে এসেছে, একটা সূক্ষ্ম ধারণা, এবং সেটা অনেকটাই ঠিক। তো এরখানে এই পথে আসতে গিয়ে বোরের তত্ত্ব এবং বোরের তত্ত্বের স্বীকার্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো বোরের পরমাণু মডেল থেকে বোরের তত্ত্বের কিছু স্বীকার্য আসে, এবং স্বীকার্যগুলো এখন আলোচনা করব। 1 নম্বর, স্থায়ী কক্ষপথ। পরমাণুর ইলেকট্রন মহলে ইলেকট্রনগুলো আবর্তনের জন্য সুনির্দিষ্ট কক্ষপথ থাকে। এই সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, এবং এই আবর্তনকালে তারা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, এবং এই কক্ষপথগুলিকে অনুমোদিত কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বলা হয়। এরপরে 2 নম্বর, ইলেকট্রনগুলো কি শুধুমাত্র স্থায়ী কক্ষপথই থাকবে? বলা হচ্ছে না, ইলেকট্রনগুলো এই কক্ষপথ থেকে অন্য কক্ষপথে সংক্রমিত হতে পারে বা অবস্থান পরিবর্তন করতে পারে। যখন এই অবস্থানের পরিবর্তন ঘটবে তখন তারা কিছু পরিমাণ শক্তি বিকিরণ করবে, এবং এই শক্তি বিকিরণের ফলে যে তরঙ্গের উৎপত্তি হবে সেই তরঙ্গের কম্পাঙ্ক যদি মিউ হয়, এই মিউ হচ্ছে E1 ডিফারেন্স E2। E1 হচ্ছে যে শক্তি স্তরে ছিল সেখানে সেই ইলেকট্রনটির শক্তি, এবং E2 হচ্ছে যেই শক্তি স্তরে উন্নীত হলো বা অবনতি হলো সেই শক্তি স্তরের শক্তির পার্থক্যের সঙ্গে সমান, আনুপাতিক। এবং এই E1 ডিফারেন্স E2 লেখা হয়েছে কেন? সে উচ্চ শক্তি স্তরে যেতে পারে বা নিম্ন শক্তি স্তরে যেতে পারে, এবং এই সমানুপাতিকটাকে তুললে একটা ধ্রুবক আসে, সেটা হয়ে যায় H, এবং H এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, অর্থাৎ E1 ডিফারেন্স E2 হচ্ছে H নিউ। 3 নম্বরে আসবো, বলা হচ্ছে যে কৌণিক ভরবেগের মান L, n তম কক্ষপথের জন্য Ln, কৌণিক ভরবেগ হচ্ছে m vn আর n। m vn যেখানে হচ্ছে রৈখিক ভরবেগ, এবং আর n হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। অর্থাৎ কৌণিক ভরবেগ ইকুয়াল টু m vn আর n এর মান h বাই 2 পাই এর সরল গুণিতক। অর্থাৎ যে সমস্ত কক্ষপথে কৌণিক ভরবেগের মান h বাই 2 পাই এর সরল গুণিতক, সেই সমস্ত কক্ষপথগুলিকে অনুমোদিত কক্ষপথ বলা হচ্ছে, এবং আমরা এটা লিখতে পারি nh বাই 2 পাই।
অর্থাৎ এই তিনটে গেল বোর তত্ত্বের স্বীকার্য। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়বে। আমরা কোয়ান্টামে ডি ব্রগলি প্রকল্প পড়েছিলাম, যেখানে কণার স্রোতকে পদার্থ তরঙ্গ হিসাবে ধরে নেওয়া হয়েছিল। এখন আমরা এই ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের তত্ত্ব ln = nh/2π বা 2π প্রতিষ্ঠা করব। ডি ব্রগলি প্রকল্প অনুসারে পদার্থ তরঙ্গকে চলতরঙ্গ হিসেবে ধরা হয়েছিল এবং বলা হয়েছিল যে যখন এই পদার্থ তরঙ্গ একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে তখন সেটা স্থানতরঙ্গের ন্যায় আচরণ করবে। অর্থাৎ আমরা একটি ইলেকট্রনের ক্ষেত্রে বলতে পারি, একটি ইলেকট্রন যদি এই ইলেকট্রন মহলে আবর্তন করে তখন স্থানতরঙ্গ তখনই সৃষ্টি হবে যখন নির্দিষ্ট সময় অন্তরে একটি নির্দিষ্ট বিন্দুতে ইলেকট্রনটি উপস্থিত হবে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি একটি নির্দিষ্ট সংখ্যক কম্পাঙ্কের জন্য ইলেকট্রনটির আবর্তন এরকম হতে পারে বা এরকম হতে পারে, যেখানে আর এন হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং এক্ষেত্রে ল্যামডা এর মান এটা, এবং এখানে এন বা কম্পাঙ্কের মান 4। এখানে 4টি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। এখন আমরা ডি ব্রগলি প্রকল্প অনুসারে জানি ল্যামডা = h/mv, এবং এই চল স্থানতরঙ্গ থেকে বলতে পারি 2πr বৃত্তটার ব্যাসার্ধে বৃত্তপথের সম্পূর্ণ পরিধি ইকুয়াল টু n ইন্টু ল্যামডা বা n ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। এখন যদি ল্যামডা = h/mv বসাই তাহলে 2πr এর মান হয়ে যাবে nh/mv এবং mvr এর মান হয়ে যাবে nh/2π। n তম কক্ষপথের জন্য এই মান হয়ে যাবে mvn/n, যেখানে vn হচ্ছে n তম কক্ষপথে ইলেকট্রনের বেগ বা ভেলোসিটি, rn হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ ইকুয়াল টু nh/2π, যেখানে n এর মান 1, 2, 3 বা অন্যান্য যে কোনো সংখ্যা। অর্থাৎ এটাই বোরের কোয়ান্টাম শর্ত। অর্থাৎ আমরা প্রতিষ্ঠা করলাম ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত। এখন আমরা আলোচনায় আসবো এই বোর তত্ত্বের প্রয়োগে বিভিন্ন রাশিগুলোর মান নির্ণয় করব। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি vn এর মান হয়ে যাচ্ছে nh/2π m ইন্টু rn। অর্থাৎ আমরা n তম কক্ষপথে গতিবেগের মান পাচ্ছি। এখন ইলেকট্রনটি যদি n তম কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় থাকে সেক্ষেত্রে স্থির তড়িৎ আকর্ষণ বল হয়ে যায় 1/4πε0 z² এবং এই স্থির তড়িৎ আকর্ষণ বলই প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয় এবং যার মান হয়ে যায় mvn²/rn। এবং এই দুটো রাশি পরস্পর সমান, অর্থাৎ আমরা লিখতে পারি mvn²/rn ইকুয়াল টু 1/4πε0 z²/rn²। এবং এখানে যদি vn এর মান বসানো হয় সেক্ষেত্রে rn অর্থাৎ n তম কক্ষপথের ব্যাসার্ধের মান বেরোবে ε0n²h²/zm π × e²।
এটা আমরা অপনয়ন করে এই মানটা পাবো। এখন আমরা RL এর এই মান থেকে nতম কক্ষপথের ব্যাসার্ধের মান বার করতে পারি। আমাদের কাছে সব থেকে ক্ষুদ্র পরমাণু হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক ক্রমাঙ্ক জেড এর মান হয়ে যায় 1 এবং বাকি যে কনস্ট্যান্ট রাশি ইপসাইলন 0 এইচ এম ই পায়ের মান আমরা জানি। ইপসাইলন 0 শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা বা পারমিটিভিলিটি ইন ফ্রি স্পেসের মান হয়ে যায় 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড মিটার ইনভার্স। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মান হয়ে যায় 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এম এর মান হয়ে যায় 9.1 ইন্টু 10⁻31 কেজি। ই এর মান হয়ে যায় 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এই মানগুলো বসালে আমরা n ইকুয়াল টু 1 নম্বর কক্ষপথের জন্য R1 যাকে আমরা A0 দ্বারা ডিনোট করি সেই মানটা পেয়ে যাই 0.53 ইন্টু 10⁻10 মিটার বা ক্ষুদ্র রাশি 0.53 অ্যামস্ট্রং। এবং 2 নম্বর কক্ষপথের জন্য R2 এর মান হয়ে যায় 2 স্কয়ার ইন্টু 0.53 অ্যামস্ট্রং। R3 এর মান হয়ে যায় 3 স্কয়ার ইন্টু 0.53 অ্যামস্ট্রং। অর্থাৎ যদি আমরা R1 R2 R3 এর ব্যাসার্ধের তুলনা করি সেক্ষেত্রে সেগুলো হয়ে যাবে 1:4:9:16:25 এরকম করে চলতে থাকবে। এখন আমরা আসবো nতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি বা এনার্জি। ই কে বা কাইনেটিক এনার্জি এর মান হয়ে যায় 12 mv²। এখন আমরা v² এর মান বসালে যেটা পাবো সেটা হয়ে যাবে 1/4 ইপসাইলন 0 জেড E² 2 RN এবং ইপি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির মান হয়ে যাবে 1/4 ইপসাইলন 0 ZE² RN। এবং এই দুটো শক্তি থেকে মোট যে শক্তিটা আমরা পাবো nতম কক্ষপথের ক্ষেত্রে En যদি লেখা হয় EK প্লাস ইপি এর মান হয়ে যাবে -1/4 ইপসাইলন 0 ZE² 2 RN। বিভিন্ন রাশিগুলির মান বসিয়ে আমরা আলটিমেটলি যে মানটা পাই En এর মান হয়ে যায় -13.6/n² eV বা ইলেকট্রন ভোল্ট। nতম কক্ষপথের মান যদি 1 হয় n 1 এর জন্য হয়ে যায় এই মান -13.6, n equal to 2 এর জন্য এই মান হয়ে যায় -13.6/4 এরকম করে মানগুলো পেয়ে থাকি। এবং E1 E2 E3 এই মানগুলো হয়ে থাকে 1:1/4 1/9 1/25 1/36 এরকম করে মানগুলো পরিবর্তিত হতে থাকে। এখন যদি আমরা গতিবেগের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে vn² এর মান হয়ে যায় 1/n এর সঙ্গে সমানুপাতিক এবং vn এর মান হয়ে যায় 1/√n এর সমানুপাতিক। এবং বিভিন্ন মান প্রাপ্ত মানগুলো থেকে v এর যে মানটা আমরা vn এর ক্ষেত্রে যে মানটা পাই সেটা হচ্ছে 2.18 × 10⁻6 মিটার পার
সেকেন্ড, এবং এটা হয়ে যায় আলোর গতিবেগের 137/1 এবং বা c/137, এবং এটাকে সামারফিল্ডস ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট বা সামারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক বলা হয়। এখন আমাদের বোরের তত্ত্ব থেকে লাস্ট যে মান কৌণিক ভরবেগ বা ln এর মান হয়ে যায় nh/2π, এবং এখানে n তম কক্ষপথ এর জন্য n যখন 1 বসাই তখন 1 নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগের মান হয়ে যায় 1.06 × 10⁻34 জুল সেকেন্ড, এবং L2 এর মান হয়ে যায় 2L1, L3 এর মান হয়ে যায় 3L1, এভাবে মানগুলো পরিবর্তিত হতে থাকে। তাহলে আমরা এই পর্যায়ে এখানেই আমরা যেটা আলোচনা করলাম বোরের তত্ত্ব থেকে বিভিন্ন মানগুলো নির্ণয় করা। এখন আমরা হাইড্রোজেন বর্ণালী সম্পর্কে পড়ব। ইলেকট্রনগুলো যখন বিভিন্ন কক্ষপথ থেকে বিভিন্ন কক্ষপথে সংক্রমিত হয় তখন কিছু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি নিঃসৃত হয়। এখন যদি বলি একটি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস এটি, এবং তার বাইরে বিভিন্ন কক্ষপথগুলো এগুলো, তো এখন যদি বিভিন্ন কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলি সংক্রমিত হয়, অর্থাৎ 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর, 3 নম্বর থেকে 1 নম্বর, 4 নম্বর থেকে 1 নম্বর, 5 নম্বর থেকে 1 নম্বর, 6 নম্বর থেকে 1 নম্বর বা 7 নম্বর থেকে 1 নম্বর, এই সমস্ত বিভিন্ন কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে সংক্রমিত হয় তখন যে রশ্মিগুলো নির্গত হবে, যে তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলো পাওয়া যাবে, তাদের থেকে যে শ্রেণীটা আমরা পাবো সেটা হচ্ছে লিম্যান শ্রেণী বা লাইম্যান শ্রেণী। এবং এক্ষেত্রে n ফাইনাল ইকুয়াল টু 1, বামার প্যাসেন ব্র্যাকেট ফাইন, এবং নিঃসৃত তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে 1/λ ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট r ইন্টু 1/nf² মাইনাস 1/ni²। এখন যদি লিম্যান শ্রেণীর ক্ষেত্রে বিবেচনা করি আমরা, বা আমাদেরকে কোনো সময় ম্যাথ করার সময় যদি লিম্যান শ্রেণীর ক্ষেত্রে বলে দেওয়া থাকে বা লিম্যান শ্রেণীর কথা বলে দেওয়া থাকে, তাহলে আমরা সবসময় n ফাইনালের জায়গায় বসাবো 1, এবং রিডবার্গ কনস্ট্যান্টের মান আমরা বসাবো, এবং যেই কক্ষপথ থেকে সেটি সংক্রমিত হবে, যদি 2 নম্বর কক্ষপথ থেকে সংক্রমিত হয় তাহলে n i এর জায়গায় বা ইনিশিয়াল এর ক্ষেত্রে 2 বসবে, সেই মানগুলো বসিয়ে আমরা ল্যামডার মান বার করতে পারবো। এভাবেই যদি কোনো ইলেকট্রন 3 নম্বর কক্ষপথ থেকে 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর বা অসীম দূরত্ব থেকে এসে যদি 2 নম্বর কক্ষপথে সংক্রমিত হয়, সেক্ষেত্রে যে বর্ণালীর শ্রেণী পাবো সেটা হচ্ছে ব্রামার শ্রেণী। এরকম ভাবে n3 এর ক্ষেত্রে প্যাসেন, n = 4 এর ক্ষেত্রে ব্র্যাকেট, n = 5 এর ক্ষেত্রে ফান্ড, এই হাইড্রোজেন বর্ণালী শ্রেণীগুলো পাবো, এবং এই সূত্রটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। এখন আমরা আসবো 1895 খ্রিস্টাব্দে একটি আলোচনার ক্ষেত্রে, যেটা হচ্ছে বিজ্ঞানী রন্টজেন একটা রশ্মি পেয়েছিলেন, সেই রশ্মিটা বিভিন্ন প্রপার্টিস উনি লক্ষ্য করেছিলেন, যে প্রপার্টিস বা ধর্মগুলো অন্যান্য রশ্মির থেকে আলাদা। তো সেই রশ্মিটাকে আননোন রশ্মি বা এক্স রশ্মি উনি নাম দিয়েছিলেন, এবং তার কিছু ধর্ম বা প্রপার্টি আমরা পড়বো। এবং তার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কঠিন এবং কোমল এক্স রশ্মি। তো এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা ল্যামডা ইকুয়াল টু এর মান হয়ে যায় 0.01 থেকে 10
অ্যাংস্ট্রম। তো এই মানের ক্ষেত্রে যখন ল্যামডার মান 0.01 হয়ে যায় তখন এর শক্তি হয়ে যায় 1.24 কিলো ইলেকট্রন ভোল্ট, এবং যখন 10 হয়ে যায় তখন এই মান হয়ে যায় 1.24 মেগা ইলেকট্রন ভোল্ট। এই শক্তির ক্ষমতা কম হওয়ার জন্য এই তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মিকে বলা হয় কোমল এক্স রশ্মি, এবং এর ভেদন ক্ষমতা বা শক্তি বেশি হওয়ার জন্য একে বলা হয় কঠিন এক্স রশ্মি। এই যে বিভিন্ন বিকিরণ এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, তার থেকে আমরা বিভিন্ন বর্ণালী পাবো, এবং বর্ণালীগুলোকে প্রধানত দুটো ভাবে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা অবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। সেখানে ঔজ্জ্বলতা শুধুমাত্র কম বেশি হবে, কিন্তু রেখাটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ কন্টিনিউয়াস একটা উজ্জ্বলের আমরা রেখা পেতে থাকবো। এবং আরেকটা রেখা সৃষ্টি হবে, সেটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক বর্ণালী বা রেখা বর্ণালী। সেক্ষেত্রে যে পটিটা পাবো, আলোক পটিটা, সেখানে ঔজ্জ্বল্য এতটাই কমে যাবে যে সেখানে কোনো ঔজ্জ্বল্য থাকবে না বা ডার্ক স্পটের সৃষ্টি হবে। তো আমরা এখন এই সমস্ত বর্ণালীগুলো থেকে পাওয়া তথ্যগুলো যদি তরঙ্গ দৈর্ঘ্য আপেক্ষিক প্রাবল্য প্রাবল্য ও তরঙ্গ দৈর্ঘ্য এর গ্রাফ নির্ণয় করি, এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি এখানে পিকোমিটারে আলোচনা করা হয়, সেক্ষেত্রে গ্রাফটা পাবো যেখানে এটা হয়ে যাবে ল্যামডা মিনিমাম, এবং এটা হয়ে যাবে কে আলফা, এবং এটা হয়ে যাবে কে বিটা। যেখানে কে আলফা হবে নিরবিচ্ছিন্ন বর্ণালীর সর্বোচ্চ চূড়ার মান, এবং কে বিটা হয়ে যাবে রেখা বর্ণালীর সর্বোচ্চ চূড়ার মান, বা বৈশিষ্ট্যমূলক বর্ণালীর সর্বোচ্চ চূড়ার মান। এবং আমরা বলতে পারি E equal to H nu equal to Hc by lambda, এবং একে কে জিরো দ্বারা ডিনোট করতে পারি, এবং বলতে পারি Hc by lambda মিনিমাম, যেখানে ল্যামডা মিনিমামকে দেখানো হয়েছে। এখন আমরা আসবো সব থেকে শেষ আলোচনায়। বিজ্ঞানী মোজলে এক্স রশ্মি বর্ণালীর ক্ষেত্রে বিভিন্ন পরমাণুগুলোকে পর্যায় সারণীর ক্রম অনুসারে সাজিয়ে তাদের কম্পাঙ্কের একটা গ্রাফ অঙ্কন করেছিলেন, যেখানে বিকিরিত কম্পাঙ্কের বর্গমূল পরমাণুগুলোকে যদি পরপর সাজানো হয়, সেক্ষেত্রে তিনি একটা সরলরেখা পেয়েছিলেন। এবং এখান থেকে বলা যায় যে কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল, অর্থাৎ √μ, তার পারমাণবিক সংখ্যার সমানুপাতিক, বা √μ ভ্যারাইসেস জেড। আমাদের অ্যাটম বা পরমাণুর আলোচনা আজকে এতদূর। থ্যাঙ্কস টু অল।